জয়গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা, দিব্য লীলা কথা, দিব্য দর্শনের কথা, এক অনুপ্রেরণাদায়ক আলোচনা, যে কথা মানুষকে মোহ মায়ার বন্ধন থেকে মুক্ত করে, যে কথার মধ্য দিয়ে মানুষ উন্নতির চরমে পৌঁছতে পারে, উন্নতির শীর্ষে পৌঁছতে পারে, মানুষ তার জীবন জগৎ সংসারকে সার্থকতায় পর্যবেসিত করতে পারে, তেমন এক দিব্য কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর তার পূর্বে একটি ছোট্ট কথা আপনাদেরকে শোনাতে চাই, এক অনুপ্রেরণাদায়ক কথা, যে কথা আমাদের জীবনের কথা, আমাদের চলার কথা, আমাদের ভাবার কথা, যার মধ্য দিয়ে আমরা সফলতার পথ খুঁজে পাই। তেমন এক কথা আপনাদেরকে শোনাব। এক রাজাকে, সেই রাজ্যের এক শিকারী, সে দুটি বাজ পাখির ছানা এনে দেয়। বাজ পাখির দুটো বাচ্চা তার রাজাকে উপহার হিসেবে দেয়। রাজা সেই বাজ পাখির বাচ্চা দুটোকে দেখে খুব খুশি হয়। তাদেরকে দেখতে এতটাই সুন্দর যে রাজা অনেক বাজ পাখি দেখেছে, কিন্তু এত সুন্দর বাজ পাখি ইতিপূর্বে আর কখনো দেখেনি। তাই সে বাজ পাখি দুটিকে পেয়ে খুব আনন্দিত হয় এবং যে এনে দেয় তাকে পুরস্কৃত করে। তারপরে এক অনুভবী ব্যক্তিকে ডেকে সেই বাজ পাখি দুটির দায়িত্ব রাজা প্রদান করলেন। তাকে উপযুক্ত পরিমাণে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার সব সুযোগ সুবিধা তাকে বন্দোবস্ত করে দিলেন। সেই মতোই সেই অনুভবী ব্যক্তিটি বাজ পাখি দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন এবং তাকে প্রশিক্ষণ দিতে থাকেন। বেশ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর রাজা সেই বাজ পাখি দুটিকে দেখার জন্য সেই জায়গায় পৌঁছে গেলেন, যেখানে সেই বাজ পাখির জন্য উপযুক্ত স্থান নির্ণয় করা হয়েছে। রাজা গিয়ে দেখলেন সেই বাজ পাখি দুটি আগের থেকে অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। তাদের রূপ রং আগের থেকে অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। বাজ পাখি দুটিকে দেখে রাজা খুব আনন্দিত হয়, খুব উৎসাহিত হয়। তারপরে রাজা সেই বাজ পাখির যে প্রশিক্ষক, তার উদ্দেশ্যে বললেন, তুমি এই বাজ পাখি দুটোকে আকাশে উঠতে বলো, আমি এদের দূর দিগন্তে উড়ার দৃশ্য দেখতে চাই। এরা কতটা পারঙ্গম, কতটা পটু হয়েছে, সেই দৃশ্য দেখে আমি আনন্দ অনুভব করতে চাই। সেই প্রশিক্ষক রাজার কথা মতোই বাজ পাখি দুটিকে ইশারা করলেন। সেই ইশারা পেতেই বাজ পাখি দুটি যে ডালে বসেছিল সেই ডাল ছেড়ে তারা আকাশের দিকে উঠতে থাকে। একটি পাখি দেখতে দেখতেই চোখের নিমেষে সে দূর দিগন্তে আকাশে পৌঁছে যায়। কিন্তু দ্বিতীয় বাজ পাখিটি সে কিছু দূর উড়ার পর আবার ফিরে এসে যে ডাল থেকে উড়েছিল সেই ডালে এসেই বসে পড়ে। রাজা দেখে আশ্চর্যচকিত হয়ে যায়, বলে একই দৃশ্য, একই ঘটনা, এমন কেন হলো? দুটি বাজ পাখিকে উঠতে ইশারা করলো, একটি উড়ে দূর দিগন্তে পৌঁছে গেল, আর আরেকটি বাজ পাখি সে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। এমনটি কেন হলো? সে প্রশিক্ষকের উত্তর জানতে চাইলে প্রশিক্ষক বললেন, মহারাজ, এ প্রথম থেকেই এমন। এই বাজ পাখিটি কিছুতেই উপরে দূর দিগন্তে যেতে চায় না, সে মাঝপথ থেকে ফিরে আসে, আর এই ডালকেই সে ভালোবেসে তাকে আশ্রয় করে তাকে ছাড়তে চায় না, তার থেকে সে বিচ্যুত হতে চায় না। তখন রাজার মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা সে দুটি বাজ পাখিকেই সমান ভালোবাসে, সমান তাদের দেখতে চায়। একটি উন্নতি দেখে রাজা খুশি হতে পারল না, যেহেতু আরেকটি উন্নতি হয়নি, সে আরেকটি সেই জায়গায় পৌঁছতে পারেনি। তাই রাজা তার রাজ্যের সবাইকে ঘোষণা করে দিলেন যে এই বাজ পাখিকে দূর দিগন্তে উঠতে সাহায্য করবে তাকে পুরস্কৃত করা হবে। এই ঘটনা শুনে রাজ্যের সব বুদ্ধিমান জ্ঞানী গুণী ব্যক্তিরা এসে হাজির হলেন। সেই বাজ পাখিকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে, বিভিন্ন প্রকার উপায় বলে তার চেষ্টা করলেন যাতে বাজ পাখিটি দূর দিগন্তে অন্য বাজ পাখিটির সাথেই উঠতে থাকে। কিন্তু সকলের সব প্রচেষ্টা ব্যর্থ হলো। প্রতিদিন রাজা আসে সেই ইচ্ছা নিয়ে, কিন্তু তার ইচ্ছা অপূর্ণ থেকে যায়। সেই দ্বিতীয় বাজ পাখিটি সে দূর দিগন্তে পৌঁছতে পারে না, মাঝপথ থেকে প্রতিদিনের মতো ফিরে আসে আর সেই ডালটিতে এসে বসে। তারপরে একদিন রাজার যখন সব আশা ভঙ্গ হওয়ার উপক্রম, সেই দিনও রাজা সেই জায়গায় পৌঁছে যায়, যদিও মনে মনে আগেই ভেবে নিয়েছেন আজকেও প্রতিদিনের মতো ফিরেই আসতে হবে। তার আশা, তার স্বপ্ন পূর্ণ হবে না, ওই বাজ পাখিটি দূর দিগন্তে উঠতে পারবে না।
কিন্তু রাজা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে বাজ পাখিটি কিছু দূর গিয়ে প্রতিদিন ফিরে আসে, আজকে সে সেখানে বসে নেই, সেও দূর দিগন্তে না গিয়ে ফিরে আসেনি, অন্য বাজ পাখির সাথে সেও দূর দিগন্তের আকাশে উঠছে। রাজা দেখে খুব আনন্দ পায়, বলে অসম্ভব সম্ভব হলো কি করে? তখন সে প্রশিক্ষক যে তাকে উঠতে সাহায্য করেছে তার কথা বললেন। রাজা তাকে দেখতে চাইলেন, বলে তুমি তাকে রাজ দরবারে হাজির হতে বলো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। রাজার কথা শুনে সেই প্রশিক্ষক যে সেই বাজ পাখিটিকে উঠতে সাহায্য করেছে তাকে খবর দেয়। সে রাজসভায় পৌঁছালে রাজা তাকে উপযুক্ত সম্মানের সঙ্গে আসন গ্রহণ করিয়ে তাকে পুরস্কার প্রদান করলেন। তারপরে জানতে চাইলেন, আমার রাজ্যের এত গুণীগানী বুদ্ধিমান ব্যক্তি জন্য রাজা পারল না, তবে কি করে সম্ভব করলে? তখন সেই ব্যক্তিটি রাজাকে বলল, রাজা মশাই, আমি কোনো জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তি নই, আমি সামান্য একজন কৃষক। কিন্তু আমি একটা কথা বুঝেছি যে ওই পাখিটি যে ডালটাকে ভালোবেসে বসে থাকে, আশ্রয় করে থাকে, ওটাই ওর মোহ, মায়ার বন্ধন। ওই বন্ধনকে যদি ছিন্ন করে দেওয়া যায় তাহলে বাজ পাখিটি ওই দূর দিগন্তে উঠতে আর কোনো বাধা থাকবে না। তাই যে ডালটাকে ভালোবেসে বসে থাকে, আশ্রয় করেছে, আমি সেই ডালটাকে কেটে দিয়েছি, আর ওর বন্ধন ছিন্ন হয়ে গেল, মুক্ত হয়ে গেল, দূর দিগন্তে অন্য বাজ পাখির সাথেও উঠতে লাগলো। সত্যি তাই, আমাদের এই মানব জীবনেও এমন ঘটনা বহুবার দেখা যায়। আমরা জন্মের পূর্ব থেকে কিন্তু জয়ী হয়েই এই পৃথিবীতে এসেছি। মাতা পিতার গর্ভে স্থান পাওয়ার পূর্বে থেকেই আমরা লড়াই করে জয়ী হয়ে তবেই মায়ের গর্ভে আমরা পৌঁছেছি, সেখানেই বড় হয়ে তারপরে আমরা ভূমিষ্ঠ হয়েছি। তাহলে জয় আমাদের শুরু থেকেই আছে, জয়ের নেশা শুরু থেকেই আমাদের মধ্যে আছে। কিন্তু কোনো মানুষ জয়লাভ হলেও, তার লক্ষ্যে পৌঁছতে পারলেও, জীবনে উন্নত থেকে উন্নততর হতে পারলেও বহু মানুষ কিন্তু তারা তাদের আকাঙ্ক্ষিত ফল হতে বঞ্চিত থাকে। তারা কিন্তু সেই জয় জীবনে পায় না, তারা কিন্তু সেই লক্ষ্য পূরণ করতে পারে না। তার কারণ কিন্তু ওই মায়া মোহের বন্ধন। তাই জীবনে লক্ষ্য প্রাপ্ত হতে হলে, লক্ষ্যে পৌঁছতে হলে, জীবনে উন্নতির শিখরে পৌঁছতে হলে প্রত্যেকটা মানুষের কিছু দুর্বলতা থাকে, কিছু অপারগতা থাকে, কিছু মোহ থাকে, মায়া থাকে, বন্ধন থাকে। সে যদি সেই বন্ধনকে ছিন্ন করতে পারে, তার থেকে মুক্ত হতে পারে, তাহলে সে কিন্তু তখন তার সেই লক্ষ্যে পৌঁছতে আর কোনো বাধা সৃষ্টি হয় না, জয় তার সুনিশ্চিত হয়ে যায়। তাই তো প্রিয় পরম একটি দিব্য সুন্দর বাণীতে বলেছেন, করতে নজর ছাড়িস না, একটু করেই থামিস না, করায় বাধা বিপর্যয়, সামলে চলিস হবে জয়। এরপর আপনাদেরকে বলি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য কথা, তার প্রেমের কথা, তার ভালোবাসার কথা, তার জীবন দর্শনের কথা, যে কথা শ্রবণ মননের মধ্য দিয়ে ভক্ত হৃদয় পবিত্র হয়, উন্নত হয়, ভক্ত হৃদয় পূর্ণ হয়। যে মায়া মোহের বন্ধন ছিন্ন করে সে জীবনে ঊর্ধ্ব গতিতে চলতে থাকে, জীবনকে ধন্য করতে থাকে। তেমনই এক কথা, অনুপ্রেরণার কথা, ভাব ভক্তি ভালোবাসার কথা, মানুষকে আপন করার কথা আজকে আপনাদেরকে শোনাব। প্রিয় পরমের সৎনামে দীক্ষিত এক ডাক্তারবাবুর কথা। সে সদ্য MBBS পাশ করেছেন। MBBS পাশ করেই বিহারের পাটনা শহরে তার চাকরি হয়েছে। সেখানে থাকেন, টাউনের জায়গা, শহরের জায়গা, দিব্যি সেখানে বেশ ভালোভাবে ডাক্তারি প্র্যাকটিস করতে থাকে। সরকারি চাকরির সঙ্গে সঙ্গে প্রাইভেট প্র্যাকটিসও চলে জোর কদমে। আর সেই সঙ্গে প্রিয় পরম শ্রী ঠাকুরের সৎনামের প্রচার প্রসারও চলতে থাকে। দেখতে দেখতেই পাটনা শহরে সৎসঙ্গীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তার নিজের জীবনের অনুকূল যা যা দরকার সব তিনি পাটনা শহরে পেয়ে যায়। বহু সৎসঙ্গী মানুষের সঙ্গে উঠা বসা একত্রিত থাকতে থাকতে তার জীবনটা স্বর্গ সুষময় উদ্ভাসিত হয়ে ওঠে, তার জীবনটা অমৃতময় হয়ে ওঠে, মধুময় হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে সে জানতে পারে তার সেই জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেছে। আর ট্রান্সফার যেখানে হয়েছে সেটা একটা আদিবাসী অধ্যুষিত একটা গণ্ড গ্রাম, অশিক্ষিত গ্রাম, পাহাড় জঙ্গল পার্বত্য অঞ্চলে এক ছোট্ট হাসপাতালে তার বদলি হয়েছে। এই ঘটনা, এই কথা জানতে পেরে সে খুব দুঃখিত হয়ে পড়ে, সে বিচলিত হয়ে পড়ে। কিন্তু এই জন্য তার উচ্চতম কর্তৃপক্ষের কাছে কোনো আবেদনপত্র না লিখে সে সোজা ঠাকুরের স্মরণে চলে আসে, ঠাকুরকে সব কথা জানায়।
ঠাকুর যেখানে আমার বদলি হয়েছে সেটা একটা অশিক্ষিত অনুন্নত গ্রাম, পার্বত্য অঞ্চল, জঙ্গল, পাহাড়, নদী, এছাড়া কিছু নেই। আর সব থেকে আদিবাসী অশিক্ষিত মানুষ। সেখানে গিয়ে আমি কি করে চলবো, কি করে খাপ খাইয়ে নেবো ঠাকুর? আমার জীবন তো সমস্যা জর্জরিত হয়ে যাবে। একথা শুনে ঠাকুর তাকে উৎসাহ ভরা কণ্ঠে বললেন, তুই এত ভেঙে পড়ছিস কেন, দুঃখ বা করছিস কেন? তুই সেখানে যা, প্রিয় পরমকে বুকের মধ্যে ধরে করে নিয়ে যা, তার প্রচার প্রসার কর, ইষ্ট কর্ম কর। আজকে যে জায়গাটা তোর কাছে প্রতিকূল বলে মনে হচ্ছে, যদি সেখানে মানুষকে আপন করে নিজের করে বুকে টেনে নিতে পারিস, তাহলে দেখবি ওটাই তোর জন্য অনুকূল হয়ে উঠবে। আজকে তুই যেখানে যেতে সংকোচ বোধ করছিস, সেই জায়গা হয়তো তোর ছেড়ে আসতেই মন চাইবে না। আগে গিয়েই দেখ, যেভাবে বললাম সেভাবে চলে দেখ, সব ঠিক হয়ে যাবে। ভেঙে পড়িস না, বুকে বল নিয়ে গিয়ে যা, দুর্বার গতিতে লেগে পড়, প্রিয় পরম তোর সাথে আছে। তারপরে পুরুষোত্তমের দেশটা সৎসঙ্গে জগতের যুগাচার্য শ্রী বরদাও সেই ডাক্তারবাবুকে ডেকে বললেন, ওখানে বদলি হওয়া হয়তো আপনার এটাই ঠাকুরের ইচ্ছা, ওখানে গিয়ে আপনি হয়তো এভাবে ঠাকুরের কাজ করতে পারবেন, তার প্রচার প্রসার করতে পারবেন, আর তার মধ্য দিয়েই আপনার মঙ্গল হবে। তাই ভেঙে পড়বেন না, বুকে সাহস নিয়ে, বল নিয়ে, প্রিয় পরমকে মাথায় নিয়ে এগিয়ে চলুন, আপনার মঙ্গল হবে। তারপরে শ্রী ঠাকুরের এবং যোগাচার্য বরদার এই আশীর্বাদ পেয়ে, তাদের কাছে ভরসা পেয়ে সে বুকে একটু বল পায়। সে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সব পরিবার বিহারের পালামৌ জেলার গড়হা গ্রামে পৌঁছে গেল। এক অনুন্নত, অপরিচিত, বিপদসংকুল এলাকায় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে বেশ কিছুদিন অতিবাহিত হতে থাকে। তারপরে প্রিয় পরমের দয়ায়, তার আশীর্বাদে একটু একটু করে সহজ হতে থাকে, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে, মানুষের সঙ্গে তার জানাশোনা হয়, পরিচিতি লাভ ঘটে। এভাবে মানুষ তার কাছে আসতে থাকে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, একটু একটু করে সেই জায়গার সঙ্গে সে পরিচিত হতে থাকে, তার ভালো লাগতে শুরু করে। এবং বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন রাত 11টার সময় প্রথমবার সেই অঞ্চল থেকে একটি কল আসে, তাকে বাড়িতে ডাকা হয়। এটা তার প্রথম কল ছিল, তাই সে গুরুত্ব সহকারে সেই কল অ্যাটেন্ড করার জন্য সে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লেন কাল বিলম্ব না করে। রোগীর বাড়িতে গিয়ে দেখলেন রোগী মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলেন রোগীর অবস্থা ভালো নেই, যে কোনো একটা বিপদ ঘটতে পারে। তাই রোগীকে তিনি ইঞ্জেকশন বা স্যালাইন কিছুই দিলেন না, কয়েকটি ওষুধ দিয়ে বললেন, রোগী যদি কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে আসে, সে যদি কথা বলে, তাহলে তোমার আমাকে খবর দিও। একথা বলে চলে আসতে চাইলেন। রোগীর পরিবারের আত্মীয়রা ডাক্তারবাবুকে কিছু পারিশ্রমিক দেন, ভিজিট দিতে চান, কিন্তু ডাক্তারবাবু রোগী দেখে সন্তুষ্ট না হওয়ার কারণে তিনি কোনো পারিশ্রমিক বা ভিজিট নিতে রাজি হন না। তারপরে সকালবেলায় রোগীর পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনেরা দল বেঁধে ডাক্তারবাবু বাড়িতে এসে হাজির হলেন। বলেন, ডাক্তারবাবু আপনার দেখা সেই রোগী ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, একদম স্বাভাবিক। কাল রাতে যে ওরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, দেখে মনেই হচ্ছে না আজকে আপনার হাতে জাদু আছে। আর এভাবে সে রোগী সুস্থ হয়ে ওঠার কারণে চারিদিকে ডাক্তারবাবু সুনাম ছড়িয়ে পড়ে, নাম যশ ছড়িয়ে পড়ে, মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠে ডাক্তারবাবু। অনেক মানুষের সঙ্গে ডাক্তারের সুসম্পর্ক সৃষ্টি হয়। আর শেষ পর্যন্ত সেই জায়গার সঙ্গে ডাক্তারবাবু এত গভীর আত্মার সম্পর্ক সৃষ্টি হয়, যেটাকে তিনি প্রতিকূল পরিস্থিতি মনে করছিলেন, আজকে তার জন্য সেটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং সেই এলাকার স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে তার পরিবারের এক ছেলে আর মেয়ের বিবাহের সম্পর্ক স্থাপন হয়, সব কথাবার্তা সম্পূর্ণ হয়। তারপরে এই কথা ঠাকুরকে জানানোর জন্য সে কাল বিলম্ব না করে ঠাকুরের কাছে আশ্রমের উদ্দেশ্যে পাড়ি দিলেন। ঠাকুরকে সব কথা সবিস্তারে অবগত করানোর পর তার আশীর্বাদ প্রার্থনা করলেন। ঠাকুর শুনে উৎসাহের সঙ্গে উচ্ছ্বসিত হয়ে খুশি হয়ে বললেন, এ তো খুব ভালো কথা, আনন্দের কথা, শুভ কাজ শীঘ্রতার সঙ্গে করতে হয়, কাল বিলম্ব করা উচিত নয়। তারপরে ঠাকুরের আশীর্বাদে সেখানে সেই শুভ কর্ম সুসম্পন্ন হয়, মানুষের সঙ্গে তার আত্মীয়তা সৃষ্টি হয়, সেই অঞ্চলের সঙ্গে তার এতটাই ভালোবাসা সৃষ্টি হয়ে যায় যে সেখান থেকে সে আর শহরে ফিরতে চায় না। সেই পরিবেশ তার কাছে অনুকূল হয়ে ওঠে।
তার প্রাণের চেয়ে প্রিয় হয়ে ওঠে। ঠাকুরের আশীর্বাদ বাস্তবায়িত হয়, বহু মানুষের মধ্যে সে সৎ নামে প্রচার প্রসার করে। প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের কথা, জীবন ধর্মের কথা, ইষ্টের প্রয়োজনের কথা মানুষের মধ্যে প্রচার করে। মানুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে আদর্শ করে বরণ করে, তার সৎ নাম গ্রহণ করে। এভাবেই বহু পরিবার সৎ নামে দীক্ষিত হয়। তারপরে একদিন ঠাকুরের কাছে এলে ঠাকুর তাকে দেখে বললেন, তোর ওখানে শুনেছি হরিণের ছাল পাওয়া যায়, আমার জন্য একটা এনে দিতে পারিস? ঠাকুরের ইচ্ছার কথা জানতে পেরে সে ডাক্তারবাবু উচ্ছ্বসিত হয়, আনন্দিত হয়, বলে অবশ্যই ঠাকুর, আপনার যখন ইচ্ছা তাহলে আমি অতি সত্বর চেষ্টা করে একটা হরিণের চামড়া জোগাড় করে এনে দেব। তারপরে ঠাকুরকে কথা দিয়ে সে ফিরে এলেন গড়পাল গ্রামে। সেই গ্রামে এসে চারিদিকে খোঁজ খবর করতে লাগলেন, কিন্তু যেমনটা আশা করেছিলেন তেমনটা হলো না। বহু মানুষের কাছে খোঁজ খবর করেও একটা ভালো হরিণের ছাল বা চামড়ার সন্ধান সে করতে পারলো না। তারপরে স্থানীয় তার এক বন্ধু এক পুলিশ অফিসারের সঙ্গে অনেক কথাবার্তা, অনেক যোগাযোগ করে, তার কাছে বিভিন্নভাবে পরামর্শ চায় যে কি করে একটা হরিণের চামড়া জোগাড় করা যায়। সেই পুলিশ বন্ধুটি বলে, এটা অত সহজ কাজ নয়, একটা কঠিন দুরূহ ব্যাপার, এটা তুমি চেষ্টা করতে পারো। তারপরে ডাক্তারবাবু হার না মেনে তিনি চেষ্টা করতে থাকেন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে থাকেন, খোঁজ খবর লাগাতে থাকেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। তিনি চেম্বারে বসে আছেন। আদিবাসী গ্রাম থেকে একদল আদিবাসী মানুষ তাদের এক নিকট আত্মীয় মুমূর্ষ রোগীকে সেই ডাক্তারবাবুর চেম্বারে এনে হাজির হলেন। ডাক্তার অসীমতার সঙ্গে তার পরিচর্যা করে, তার শুশ্রূষা করে, তাকে পরীক্ষা নিরীক্ষা করে, তাকে চিকিৎসা করে, তাকে সুস্থ করে তোলে, স্বাভাবিক করে তোলে। এর ফলে আদিবাসী সম্প্রদায় বহুত খুশি হয়। তারপর ডাক্তারবাবু কম্পাউন্ড আসে আদিবাসীদের কাছে। ডাক্তারবাবুর জন্য পারিশ্রমিক অর্থাৎ ভিজিটের কথা বলে আদিবাসীরা বলে, আমরা ডাক্তারবাবু পারিশ্রমিক বা ভিজিট কি করে দেব, আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই। তখন ডাক্তারবাবু বলেন, ঠিক আছে, এর জন্য তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই, তোমরা রোগীকে ভালোভাবে বাড়ি নিয়ে যাও, ওর দেখাশোনা করো, ওর যত্ন আত্মে করো, তাহলে আমি খুশি হব। তারপরে আদিবাসীরা তার আত্মীয় মুমূর্ষ রোগীকে সুস্থ করে বাইরে বেরিয়ে এলেন চেম্বার থেকে। বারান্দা দাঁড়িয়ে তারা বলাবলি করতে লাগলেন, টাকা পয়সা সেনা তাদের কাছে নেই, পারিশ্রমিক সেনা টাকা পয়সা হিসেবে দিতে পারবে না, কিন্তু তাদের কাছে তো অন্য জিনিসও আছে, তারা ডাক্তারবাবুকে উপহার দিতে পারে, ডাক্তারবাবু খুশি করার জন্য অন্য জিনিস এনে দিতে পারে। তারপরে বাড়ি ফিরে গিয়ে সেই রোগীর এক আত্মীয় পরদিন সকালবেলায় একটা বস্তা কাঁধে করে ডাক্তারবাবুর চেম্বারে এসে হাজির হলেন। ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু আপনাকে তো কাল আমরা পারিশ্রমিক দিতে পারিনি, আমাদের কাছে টাকা পয়সা না থাকায় আজকে আপনার জন্য একটা উপহার এনেছি, এই উপহারটা আপনি রাখুন। তারপরে ডাক্তারবাবুর সম্মুখে সেই বস্তাটা নামিয়ে দিয়ে প্রণাম করে আদিবাসীটা চলে যায়। ডাক্তারবাবু তার কম্পাউন্ডারকে বললেন, বস্তাটা খুলে দেখতে এর ভিতরে কি আছে। সেই কম্পাউন্ডার বস্তা খুলে দেখলেন ওর মধ্যে একটা হরিণের চামড়া, তাজা চামড়া। ডাক্তারবাবুকে বের করে দেখালে ডাক্তারবাবু তো আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, বলে তো ঠাকুরের অপার আশীর্বাদ, তার কাজ তিনি করে রেখেছেন, তার প্রয়োজন তিনি পূরণ করেছেন, আমরা শুধু উপলক্ষ, তাই ঠাকুর আমাদেরকে হাত পা নাড়াতে বলেছেন। তারপরে আদিবাসীর আনা হরিণের চামড়াটি উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে শীঘ্রতার সঙ্গে ঠাকুরের কাছে পৌঁছেলেন। ঠাকুরকে সেই হরিণের চামড়াটি উপহার দিলে ঠাকুর খুব খুশি হয়, বলে দারুণ কাম করেছিস, আমি খুব আনন্দ পেয়েছি। তাই তো কথাই বলে, করে করাই সে বিনা অন্য গতি নেই। এভাবেই প্রিয় পরম নিজের কাজ নিজে করিয়ে নেন, শুধু ভক্তের সুনাম যশ প্রতিপত্তি বেড়ে যায়। এক্ষেত্রেও তাই হল। এভাবেই যদি মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠা যায়, মানুষকে যদি আপন করে বুকে টেনে নেওয়া যায়, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানো যায়, সর্বোপরি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যজন যজন ইষ্টবৃত্তির মধ্য দিয়ে ধর্মময় জীবন যাপন করলে প্রত্যেকটি মানুষ তার পরিবেশের বন্ধু হয়ে ওঠে। ঠিক যেমনটি ডাক্তারবাবু হয়ে উঠেছেন সেই আদিবাসী অধ্যুষিত অঞ্চলে, সে এখন প্রত্যেকটি প্রাণের প্রিয় মানুষ হয়ে উঠেছেন, সকলে প্রিয় বন্ধু হয়ে উঠেছেন, সকলে আত্মীয় হয়ে উঠেছেন। তাই সেই গণ্ড গ্রাম গড়হা এখন ডাক্তারবাবু প্রাণের প্রিয়, তার নয়ন মণি সেখান থেকে একটি মুহূর্ত দূরে থাকতে চায় না। এই হলো প্রিয় পরমের দয়া, এই হলো প্রিয় পরমের লীলা। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, দয়া আনে রক্ষা, জীবের রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়।
এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।